আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা সিরিজ সার্কিটের ক্যালকুলেশন নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমাদের প্যারালাল সার্কিটের ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলার কথা, কিন্তু সুভা বলছিল যে ওর সিরিজ সার্কিট রিলেটেড কতগুলি কনফিউশন আছে। সো ফার্স্ট ওগুলা নিয়ে আমরা ডিসকাশন করব, দেন আমরা প্যারালাল সার্কিটের ইন্ট্রোডাকশনের যে ভিডিওটা দেওয়া হয়েছে তোমাদের, ওইটা নিয়ে ডিসকাস করব যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুভা, বলো কি কি প্রবলেম পাইছো তুমি সিরিজ সার্কিটে? আমরা ওই যে পাওয়ার সাপ্লাই থেকে যে ভোল্টেজ সাপ্লাইটা দেয় ওটাকে আমরা ইএমএফ কেন বলি? ইএমএফ কেন বলি? এটাকে আমরা টোটাল ভোল্টেজের আলাদা একটা নাম দিছি, যে ব্যাটারি যেই ভোল্টেজটা দেয় ওটাকে ইএমএফ বলা হয়। ঠিক আছে? আর ওই যে মানে একটা কম্পোনেন্টের মানে রেজিস্ট্যান্স থাকতে হয় কেন? মানে রেজিস্ট্যান্স না থাকলে তো এনার্জি বেশি দিতে হইতো না। রেজিস্ট্যান্স না থাকলে তো এনার্জি দিতে হইতো না, মানে তো সে কাজই করবে না। যে আমাদের কোনো একটা লাইট জ্বলার জন্য তার কি লাগবে? এনার্জি লাগবে না? তো এখন সে যদি ইলেকট্রিক্যাল এনার্জি নিতেই না পারে, তো তাহলে সে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অন্য ফর্মে কনভার্ট করবে কিভাবে? তো তাহলে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে প্রথমে নেওয়ার জন্য কি থাকতে হবে? তার একটা রেজিস্ট্যান্স থাকতে হবে, তাহলে যেন পরে সে ওই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অন্য কোনো ফর্মে কনভার্ট করতে পারে। আর এই যে এমন হতে পারে না যে মানে নেগেটিভ থেকে পজিটিভ যাবে? নেগেটিভ থেকে পজিটিভে আমাদের ইলেকট্রনস ফ্লো করে। ঠিক আছে? ইলেকট্রন গুলা ফ্লো করে নেগেটিভ থেকে পজিটিভ ডিরেকশনে, আর কারেন্টের ফ্লো এর ডিরেকশন হলো ফিক্সড। কারেন্ট অলওয়েজ কি করবে? ডিরেকশন অফ কারেন্ট ইজ অলওয়েজ ফ্রম পজিটিভ টু নেগেটিভ। ওকে, তো এই জিনিসটা আমরা সিরিজ সার্কিটের ইন্ট্রোডাকশনের ওখানে মধ্যে বলে রাখছিলাম, যে এই জিনিসটা আমাদের কারেন্টের ডেফিনেশনের মধ্যেই এই জিনিসটা ফিক্স করা। এইটা আমরা যেটা বলে রাখছি যে আরো যখন বড় হবা তখন ওখানের মধ্যে আসলে বুঝবা যে কেন আমরা এই জিনিসটাকে ফিক্স করছি। ফ্লো তো করে আসলে ইলেকট্রন, পজিটিভ চার্জ তো আসলে ফ্লো করে না। তো তাহলে আমাদের কারেন্টের ডিরেকশনটা নেগেটিভ থেকে পজিটিভ কেন বলি না? বিকজ আমাদের যতগুলি ইলেকট্রিক্যাল ডেফিনেশন আছে প্রত্যেকটা জিনিসেই সায়েন্টিস্টরা ফার্স্টে পজিটিভ চার্জের মুভমেন্টের জন্য সবকিছু ডিফাইন করে রাখছে। তো এটার জন্য আমরা এই জিনিসটাই ফলো করি, এর জন্য এটাকে আমরা বলে দিছি কি কনভেনশনাল কারেন্ট। কনভেনশনাল কারেন্ট অলওয়েজ কোথা থেকে কোথায় ফ্লো করবে? পজিটিভ টু নেগেটিভ। আর ইলেকট্রন ফ্লো কোথা থেকে কোথায় হবে? নেগেটিভ টু পজিটিভ। ঠিক আছে? আর এরপরে শোভা আর কোনো কোশ্চেন আছে? আছে মানে আমি বুঝে বলতে পারছি না যে মানে যখন ভোল্টেজটা মানে কম্পোনেন্টের ভিতরে দিয়ে যায় মানে রেজিস্ট্যান্সের সাথে কেমনে করে মানে এনার্জিটা কেমনে ইউজ করে মানে? এখানে এনার্জিটা কিভাবে ইউজ করবে এগুলো কম্পোনেন্টের নিজের ইন্টারনাল ব্যাপার, ওগুলি আরো অনেক ডিটেইলের জিনিস, ওগুলি নিয়ে এখন আমাদের চিন্তা করতে হবে না। এখানে জাস্ট মনে রাখবা যে কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট আছে মানে সে কি করবে? পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটাকে সাপ্লাই করতেছে ওইটার ভোল্টেজটাকে ইউজ করবে, যে এনার্জিটাকে ইউজ করবে যেন সে যেই পারপাসে ক্রিয়েট করা হয়েছে, যে ওই কম্পোনেন্টটার যেই ওয়ার্কিং প্রিন্সিপাল ওইটা যেন সে ফুলফিল করতে পারে। এই জিনিসটা জানলেই হবে। আচ্ছা, একটা কম্পোনেন্টের ধরো মানে 6 ভোল্টেজ মানে দরকার, তো আমরা মানে সাপ্লাই দিতেছি 12 ভোল্টেজ, তো এটা কি ড্যামেজ হবে না? হ্যাঁ, ড্যামেজ হবে।
তো এর জন্য আমাদের রেজিস্ট্যান্স আর আলাদা করে আমরা ফিক্সড রেজিস্টর বা ভেরিয়েবল রেজিস্টর এইসব জিনিসগুলো ইউজ করি। এই যে এগুলো তো আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করছিলাম, যে ফার্স্টে এখানে দুইটা বাল্ব ছিল 1.5 ওয়াটের, তো দোনোজনের ডিমান্ডই ছিল 3 ভোল্ট 3 ভোল্ট করে। তো একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় তো তাহলে আরেকটা বাল্ব একাই কি পাবে? এখন যেহেতু সার্কিটে জাস্ট একটা বাল্ব আছে আর একটা বাল্ব সরাই দিয়েছে, সো সে কি করবে? একাই পুরা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা পাবে। সো তাহলে এর জন্য বাল্বে ড্যামেজ হইতে পারে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা রেজিস্টর ইউজ করি, ওগুলো আমরা চ্যাপ্টার 8 এ পাবো সামনে। আচ্ছা, আর ওই যে ভোল্টমিটার সবসময় কেন প্যারালালে বসাবো আমরা? ভোল্টমিটার আমরা প্যারালেলে কেন বসাই? এখানে মধ্যে দেখো, অ্যামিটারটা আমরা সিরিজে বসাই। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ কারেন্টটা কি করতে হবে? কারেন্টটা আমাদের একটা সার্টেন পাথ দিয়ে কারেন্টটা আমাদের ফিক্স থাকে, যে এই পাথ দিয়ে কারেন্টটা কতটুকু ফ্লো করতেছে এটা আমরা বের করতেছি। আর ভোল্টমিটার দিয়ে আমরা কি মাপি? পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ, তাই না? যে ভোল্টেজের আমাদের ওখানে ডিফারেন্সটা কত। তো এখন ভোল্টমিটার দিয়ে আমরা কি করি? এই জিনিসটা বুঝলে পরে আমাদের ওই অ্যানসারটা পেয়ে যাবা, পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্সের মেইন মিনিংটা কি? এই আমাদের একটা কম্পোনেন্ট, সো এখন বিফোর রিচিং দা কম্পোনেন্ট, এই যে পাওয়ার সাপ্লাই থেকে তো ইলেকট্রন গুলো একটা সার্টেন এনার্জি পার কুলাম্ব নিয়ে ওরকম আসতেছে, যে মনে করো এখানে 6 জুল পার কুলাম্ব, মানে কত? 6 ভোল্ট আর কি বেসিক্যালি। তো এখানে ভোল্টেজ কত, বা এখানে পার ইউনিট চার্জের এনার্জি কত? 6 জুল। দেন পুরো সার্কিটে কম্পোনেন্ট কয়টা? জাস্ট একটাই না সুভা? হ্যাঁ তো এই কম্পোনেন্ট একাই কি পাবে? পুরো ভোল্টেজটা পাবে, রাইট? হ্যাঁ পাবে। তো তাহলে এই কম্পোনেন্টটা পাস করার পর এরপরে আমাদের পার কুলাম্বে এনার্জি থাকবে কত? 0। 0। তো তাহলে ভোল্টেজ হলো 0। তো এখন এইখানের মধ্যে আমরা কি করি? এই কম্পোনেন্টটার অ্যাক্রসে, যে এই কম্পোনেন্টটার ভিতর দিয়ে যাইতে সময় কত ভোল্টেজ ইউজ হয়েছে, এই জিনিসটা আমরা বের করব। যে বেসিক্যালি আমরা যে পটেনশিয়াল ডিফারেন্সটা বলি, এটা কি? সার্কিটে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স। সো ভোল্টমিটারটা আমরা এরকম প্যারালেলে কেন অ্যাড করি? বিকজ সে কি করতেছে? সার্কিটের দুইটা জায়গায় কানেক্টেড হইতেছে, দেখতেছো? এই জায়গায় এন্ড এই জায়গায়। সো মনে করো এটা হলো পয়েন্ট 1, এটা হলো পয়েন্ট 2। সো এই পয়েন্ট দুইটা, যে পয়েন্ট 1 আর পয়েন্ট 2 এর মধ্যে কতটুকু ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হইতেছে, ওই জিনিসটা কি করবে? ভোল্টমিটার রিডিং দিতে পারবে। তো এর জন্য আমরা ভোল্টমিটার কি করি? যার ভোল্টেজের ভ্যালু বের করতে চাই, যে বাল্বের অ্যাক্রসে অ্যাড করছি, মানে কি বাল্বটা কত ভোল্টেজ ইউজ করতেছে এইটা বের করতে চাই। সো তাহলে বাল্বের অ্যাক্রসে ভোল্টমিটার প্যারালেলে এরকম অ্যাড করতে হয়, ঠিক আছে? যে এই পয়েন্ট আর ওই পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সটা কত, এমন ভাবে বের করি। যে আমরা যদি ভোল্টমিটারটা এখানে অ্যাড করি, মনে করো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটাকে কানেক্ট করে যদি ভোল্টমিটার অ্যাড করি, এখানের মধ্যে দেখো তো, বিফোর রিচিং দা পয়েন্ট কত? 6 জুল পার কুলাম্ব। আফটার এক্সিটিং দা পয়েন্ট কোন এনার্জি ইউজ হয়েছে? কোন এনার্জি ইউজ হয় না, বিকজ এখানে কোনো রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট নাই। আমি যে এই দুইটা পয়েন্টের প্যারালেলে ভোল্টমিটারটা অ্যাড করছি, ওই দুইটার মধ্যে কি আছে? কোনো রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট আছে? ভাইয়া তো তাহলে এখানে যদি কোনো রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট না থাকে, তো তাহলে বিফোর এন্টারিং দিস পয়েন্ট যত ভোল্টেজ, আফটার এক্সিটিং দিস পয়েন্ট সেম ভোল্টেজ। তো তাহলে এখানে ভোল্টেজের ডিফারেন্সটা কত ক্রিয়েট হয়েছে? যে এই দুইটা পয়েন্টের মধ্যে হোয়াট ইজ দা ডিফারেন্স ইন ভোল্টেজ? 0। তো তাহলে এখানে ভোল্টমিটার আমাদের কত রিডিং দেখাবে? 0 ভোল্ট রিডিং দেখাবে। তো আমরা ভোল্টেজের ব্যাপারটা আসলে কি করি? পটেনশিয়াল ডিফারেন্সটা যে আমরা মেজার করি, এটা আসলে সার্কিটের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে কতটুকু এনার্জি পার কুলাম্বে ইউজ হইতেছে ওই জিনিসটা বের করতে চাই। তো এর জন্য আমরা এটাকে প্যারালেলে ইউজ করি।
আর আরো অনেক বড় একটা রিজন আছে, ওটা প্যারালাল সার্কিট ক্যালকুলেশনের ভিডিও দেখলে পরে বুঝবা, যে রেজিস্ট্যান্সের ব্যাপার, যে ভোল্টমিটারের আমাদের রেজিস্ট্যান্স অনেক হাই থাকতে হয়, ওই জিনিসটা কেন, ওগুলা নিয়ে আমরা পরে আরো ডিসকাস করব ক্যালকুলেশনের ওগুলা দেখার পর। ঠিক আছে? স্যার লাইক তাহলে ভোল্ট মিটার লাইক কতটুকু ভোল্টেজ ইউজ ওইটা রিডিংটা দেখায়। হ্যাঁ, আর ওই যে ভোল্টেজ আর কারেন্ট কি একসাথে ফ্লো করে? ভোল্টেজ আর কারেন্ট একসাথে ফ্লো করে বলতে কি বুঝাইতেছো? মানে দুইটাই তো কানেক্টিং ওয়্যার দিয়ে মানে ফ্লো করে, তো এটা কি দুটাই একসাথে করে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফ্লো করে হলো চার্জড পার্টিকেল, এন্ড ওগুলা নিয়ে আমাদের চার্জড পার্টিকেল কত রেটে ফ্লো করতেছে ওইটা হলো আমাদের কারেন্ট, আর পার কুলাম চার্জ পার্টিকেলের যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি তারা ক্যারি করে ওইটাকে বলা হয় তাদের ভোল্টেজ। ঠিক আছে? এতটুকুই। হ্যাঁ, আর কোনো কোশ্চেন নাই সিরিজ সার্কিট নিয়ে। ওকে, তাহলে এখন আমরা প্যারালাল সার্কিটের ডিসকাশন শুরু করি। যে প্যারালাল সার্কিটের তোমাদেরকে ইন্ট্রোডাকশন ভিডিও দেওয়া হয়েছিল, তাই না? ওকে, সো তাহলে তোমাদের এই প্যারালাল সার্কিটের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা মেইনলি বলছিলামটা কি, যে সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের মধ্যে মেইন ডিফারেন্স হলো কয়টা নাম্বার অফ লুপ আছে। লুপ, লুপ মানে হলো আমাদের পাথওয়ে। বেসিক্যালি কেমন, এই তো আমাদের পাওয়ার সাপ্লাই নাও, এই যদি আমাদের অবস্থা হয় এইটা, তো তাহলে কি দেয়ার ইজ অনলি ওয়ান পাথ। ঠিক আছে? যে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাওয়ার জন্য জাস্ট একটাই রাস্তা আছে, তার অল্টারনেটিভ কোনো পাথ নাই। তো এইটা এখানে আমাদের লুপ কয়টা? এখানে আমাদের লুপ হলো একটা। কিন্তু আমাদের যদি অবস্থাটা এরকম হয়, তো এখানের মধ্যে দেখো পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাওয়ার কিন্তু দুইটা রাস্তা আছে। কেমন দুইটা রাস্তা? ইদার সে পজিটিভ থেকে এরকম শুরু করছে জার্নি, দেন সে এই উপরের পাথটাকে চুজ করতে পারে, উপরের পাথটা ফলো করে এরকম নেগেটিভ টার্মিনালে গেল, এইটা একটা পসিবল ওয়ে। অর সে এই নিচের পাথটাকে চুজ করে দেন আবার এখানে ফেরত চলে আসবে টু দা নেগেটিভ টার্মিনাল। সো তাহলে এখানে পসিবল পাথ আমাদের কয়টা অ্যাভেলেবল? পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাওয়ার জন্য দুইটা পাথ। তাহলে এখানের মধ্যে আমরা কি বলবো, এখানে লুপ হলো কয়টা? এখানে দুইটা লুপ। ওকে, তো এরকম কি আছে এই জায়গার মধ্যে আমাদের, এটাকে এর জন্য আমরা কি বলি, প্যারালেল। সরি, সো এটাকে আমরা কি বলি এর জন্য, প্যারালেল সার্কিট। যে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে দেখো, পজিটিভ টার্মিনাল থেকে এরকম আমাদের কারেন্টটা ফ্লো করতেছে ফ্লো করতেছে ফ্লো করতেছে, এখন পর্যন্ত রাস্তা একটাই। এই জায়গাটায় এসে, এই জায়গাটায় এসে তার এখন কি হয়েছে, একটা অল্টারনেটিভ একটা পাথ ক্রিয়েট হয়েছে, যে সে ইদার উপর দিয়ে যেতে পারবে অর নিচে দিয়ে যেতে পারবে। তো এখন এইটা কারেন্ট উপর দিয়ে যাবে নাকি নিচে দিয়ে যাবে, আর উপর দিয়ে বেশি যাবে নাকি নিচে দিয়ে বেশি যাবে, নাকি পুরো দোনোটা ইকুয়ালি ডিভাইড হবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর? এটা ডিপেন্ড করবে এই যে আমাদের দুইটা লুপ আছে, এই দুইটা লুপের রেজিস্ট্যান্সের উপর। তো উপরের লুপটাকে আমরা যদি বলি R1, নিচের লুপটাকে রেজিস্ট্যান্স যদি আমরা বলি R2, তো এখন এখানের মধ্যে কি হবে, the current will get split up। যে সিরিজ সার্কিটে কিন্তু আমাদের কারেন্ট কি ছিল, সিরিজ সার্কিটে আমাদের কারেন্ট সব জায়গায় সেম ছিল। কেন? বিকজ কারেন্ট একটা সিঙ্গেল পাথ ধরেই অলওয়েজ ফলো করতেছিল, কারেন্টের অল্টারনেটিভ কোনো পাথ ছিল না। সো তাহলে কারেন্ট
এক এক জায়গায় এক এক রকম হওয়ার কোন রকমের পসিবিলিটি ছিল না সিরিজ সার্কিটের জন্য। কিন্তু প্যারালাল সার্কিটের মধ্যে আমাদের কি হইতেছে দেখো, আমাদের মোর দেন ওয়ান পাথ ইজ অ্যাভেলেবল। সো তাহলে কারেন্টটা কি করতে পারে, উপরের পাথটা ফলো করতে পারে অর নিচের পাথটা ফলো করতে পারে। তো এখন আমরা এরকম কি বলি, সো ফার্স্টে টোটাল কারেন্ট ফ্লো করতেছে মেইন ব্রাঞ্চ দিয়ে, যে পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা, এন্ড এই জাংশনটা কি, জাংশনটা হলো আমাদের স্প্লিটিং পয়েন্ট আর মিটিং পয়েন্ট, যেখানে এসে কারেন্টটা ইদার স্প্লিট আপ হবে বা মিট করবে। ঠিক আছে, তো এই টোটাল কারেন্টটা এই জাংশন পর্যন্ত আসলো। এতক্ষণ পর্যন্ত রাস্তা ছিল একটাই, তো এই সিঙ্গেল একটা পাথ ছিল, তো ওই পাথ দিয়ে সে আসতেছে আসতেছে আসতেছে। নাও এই জাংশনে এসে এখন সে কি করবে, ডিসাইড করবে যে সে উপর দিয়ে যাবে নাকি নিচে দিয়ে যাবে, ওর উপর দিয়ে বেশি কারেন্ট যাবে নাকি নিচে দিয়ে বেশি কারেন্ট যাবে। সো কারেন্টটা কি হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, I1 and I2। তো I1 যাচ্ছে উপরে, I2 যাচ্ছে নিচে। সো এখন I1 এর ভ্যালু বেশি হবে নাকি I2 এর ভ্যালু বেশি হবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর, রেজিস্ট্যান্সের উপর। কারেন্ট অলওয়েজ কি করতে চায়, কারেন্ট অলওয়েজ চায় সে যেন যত ইজিলি ফ্লো করতে পারে তত ভালো। ঠিক আছে, তো তাহলে যেই পাথে যেই রাস্তাতে সে রেজিস্ট্যান্স দেখবে যে কম, ওই রাস্তা দিয়ে কি করবে, বেশি বেশি করে কারেন্ট ফ্লো করবে। আর যেই রাস্তায় দেখবে যে রেজিস্ট্যান্স অনেক বেশি, ওইটা দিয়ে কারেন্ট কি করবে না, বেশি ফ্লো করতে চাবে না। ঠিক আছে, সো তাহলে পরে এখানের মধ্যে কাজটা কি হয়, কারেন্ট গেটস ডিভাইডেড ইন দা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্সেস। এগুলা ক্যারেক্টারিস্টিক্স গুলার মধ্যে তোমাদেরকে লিখে দিছি লেকচারের মধ্যে, ওইটা 1 আওয়ারেরও বেশি বড় লেকচার। সো ওখানের মধ্যে হোপফুলি দেখে তোমাদের বুঝতে পারার কথা যে কারেন্টটা কি করবে, জাংশনে এসে কারেন্টটা এরকম ডিভাইড হয়ে যাবে কিভাবে, ইন দা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্সেস। মানে কি, যেই পাথে রেজিস্ট্যান্স বেশি ওই পাথ দিয়ে কারেন্ট ফ্লো করবে কম, যেই পাথের রেজিস্ট্যান্স কম ওই পাথ দিয়ে কারেন্ট ফ্লো করবে বেশি। ঠিক আছে, তো তাহলে এরকম ভাবে কারেন্টটা ফ্লো করলো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, I1 and I2 এরকম ফ্লো করলো। তো I1 and I2 এরকম ফ্লো করে দেন এই যে আবার এখানে তারা কি করলো, মিট আপ করতেছে। তো এই যে তারা এখানে আবার মিট করবে, তো তখন কি হবে, I1 আর I2 একসাথে জয়েন হয়ে আবার আগের মতো হয়ে যাবে IT। সো আগে ফার্স্টে কি হয়েছে, IT দ্যাট ইজ দা টোটাল কারেন্ট, ওইটা আমাদের জাংশনে এসে ডিভাইড হয়ে গেছে, যে স্প্লিট আপ হয়ে গেছে I1 and I2 তে। দেন এটা আমাদের লুপ গুলোর ভিতর দিয়ে ঘুরে এসে দেন আবার জাংশনটা যখন নাকি পাইলো, তো ওই জাংশনে এসে তারা কি করতেছে, দে अगेन অ্যাড আপ টুগেদার এন্ড মেক দা টোটাল কারেন্ট। তো এরকম হলো আমাদের অবস্থা। দেন এই কারেন্টটা কি করবে, ফ্লো করে করে এমন চলে আসবে। তো এই যে আমরা এখানের মধ্যে যে প্রিন্সিপালটা ইউজ করছি, এটাকে বলা হয় কি, কারশফস ফার্স্ট ল অর কারেন্ট রুল অর জাংশন রুল, এরকম অনেকগুলি নাম আছে। তো এখন এখানের মধ্যে জাংশন রুল বা ফার্স্ট ল বা কারেন্ট রুল, এটা বলতে আমরা কি বুঝাই, টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং আ পয়েন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সিটিং ফ্রম দ্যাট পয়েন্ট। এটার মানেটা কি, এই যে একটা পয়েন্ট, মনে করো পয়েন্ট এ, তো এই পয়েন্ট এ তে কারেন্ট এন্টার করতেছে কত, IT amount of current is coming towards this point। সো তাহলে এন্টার করতেছে IT আর এক্সিট করতেছে, যে পয়েন্ট এ থেকে দূরে চলে যাচ্ছে কোন দুইটা, I1 and I2। সো তাহলে amount of current entering the point is equal to amount of current exiting from that point। সো তাহলে এইভাবে করে আমরা কি লিখছিলাম, টোটাল কারেন্ট is equal to I1 plus I2। ঠিক আছে, এরকম সেম প্রিন্সিপাল ইউজ করে আমরা এই জাংশনের জন্য বলতে পারি যে এটাকে যদি আমরা নাম দেই বি, সো এই বি পয়েন্টে অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং দিস পয়েন্ট, কোন দুইটা কারেন্ট এন্টার করতেছে বা পয়েন্ট বি এর দিকে আসতেছে কোন দুইটা, I1 and I2 আর এন্টারিং দা পয়েন্ট, আর এই বি পয়েন্টের থেকে দূরে চলে যাচ্ছে কোন কারেন্ট, IT। সো তাহলে I1 plus I2 মিলে আবার কি বানায় দিচ্ছে,
টোটাল কারেন্ট আইটি বানায় দিচ্ছে, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের কারশফের ফার্স্ট ল। ওকে, এরপরে আমরা কারশফের সেকেন্ড ল যে লুপ রুল। আর এটা ছিল আমাদের জাংশন রুল। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের কারশফের লুপ রুলটা কি বলে? কারশফের লুপ রুলটা বলা হলো এরকম। হ্যাঁ বলো সুভা। যে ওরা মানে কারেন্টটা যে মানে যখন স্প্লিট হয় তখন ওরা বুঝে কেমনে যে কোনটাতে রেজিস্ট্যান্স বেশি কোনটাতে কম? রেজিস্ট্যান্স বেশি থাকলেই ওইটার ভিতর দিয়ে কারেন্ট কম ফ্লো করবে, বিকজ রেজিস্ট্যান্স বেশি। যে যেরকম আমাদের ফ্রিকশন বেশি থাকলে ভেলোসিটি কম হয়, অমন টাইপের ব্যাপার। মানে এটা বুঝবে কেমনে, মানে কেন ডিসিশনটা হবে যে কোন দিকে যাবে? কারেন্টটা এটা আমাদের ইলেকট্রন গুলি এসে, ঠিক আছে, আমাদের কারেন্টটা এসে তো এখানের মধ্যে কি হইতেছে, দুই দিকেই ফ্লো করা ট্রাই করতেছে। এখন যেখানে সে কি করবে, রেজিস্ট্যান্স বেশি ফিল করবে, ওই জায়গায় যে আমাদের কি হবে, ইভেন্চুয়ালি রেজিস্ট্যান্স যদি বেশি ফিল করে কারেন্টটা বেশি ফ্লো করতে পারবে না, বিকজ সে ওখানে অনেক বেশি অবস্টেকল ফেস করতেছে, ঠিক আছে। আর এইটা আমাদের ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট, এগুলা এখনো তোমাদের নাই। ইলেকট্রিক ফিল্ডের ওখানে মধ্যে কি ক্রিয়েট হয়, যে তোমাদের কাছে এরকম মনে হইতে পারে যে ইলেকট্রন গুলা তো নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে আসতে 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 অনেক লম্বা টাইম লাগার কথা। সো তাহলে আমরা কি দেখি, মনে করো আমরা যদি বাসায় লাইটের একটা সুইচ অন করি, লাইটটা কি হয় বলতে গেলে একদম ইনস্ট্যান্টেনিয়াসলি অন হয়ে যায় না? তো এখন লাইটটার ভিতরে যে আমাদের সুইচের থেকে ইলেকট্রন ফ্লো করে 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 লাইট পর্যন্ত রিচ করতে তো অনেক লম্বা সময় লাগার কথা। তো তাহলে ওই জিনিসটা আমরা তো নোটিসই করি না, আমাদের দেখে মনে হয় কি যে সুইচ অন করার সাথে সাথেই বাল্বটা চালু হয়ে গেছে বা লাইটটা অন হয়ে গেছে। এই জিনিসটা রিজনটা কি? বিকজ ইলেকট্রিক ফিল্ড, যে আমরা কোন একটা এরকম চার্জ পার্টিকেলের চারপাশে একটা ফিল্ড ক্রিয়েট হয়, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যেরকম গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, ওরকম ইলেকট্রিক ফোর্সের জন্য বা ইলেকট্রিক চার্জ পার্টিকেলের চারপাশে ইলেকট্রিক ফিল্ড আছে। এগুলো তোমরা আরো A2 তে উঠলে পরে পাবা, ঠিক আছে। তো ওই জিনিসটার জন্য আমাদের কি হয়ে যায়, সার্কিটের মধ্যে পুরাটা জায়গায় আমাদের ইলেকট্রন গুলির ফ্লো শুরু হয়ে যায়, যে পুরাটা ওয়্যার জুড়ে কিন্তু আমাদের কি আছে, ইলেকট্রন আছে। সো যখন নাকি ওরকম কি করা হয়, সুইচটা অন করা হয়, মানে কি সার্কিটটাকে যখন কমপ্লিট করা হয় তখনই ইলেকট্রন গুলা কি করে ফেলে, তারা দেখে ফেলে যে কোন পাথে রেজিস্ট্যান্স বেশি আছে কোন পাথে রেজিস্ট্যান্স কম আছে, দেন ওরকম অ্যাকর্ডিংলি তারা ফ্লো করে। বুঝছো? বুঝছি। ওকে, সো এখন এখানে আমাদের কারশফের লুপ রুল যেটা, যে ভোল্টেজটা আমাদের প্যারালাল সার্কিটের জন্য স্পেশাল। ভোল্টেজটা কি হয়, ফর এভরি পাথ, ঠিক আছে, প্রত্যেকটা এরকম লুপের জন্য এই যে আমাদের লুপ আছে কয়টা, দুইটা। সো তাহলে এই যে এই লুপটার জন্য কি হইতেছে, পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দিচ্ছে এই উপরের লুপের জন্য এই ভোল্টেজটা পুরাটা ইউজ আপ হবে, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দিছে, এই যে আমাদের একটা লুপ ক্রিয়েট করলাম, পজিটিভ থেকে নেগেটিভে আসা মানে একটা লুপ, ঠিক আছে। তো এখন কারশফের লুপ রুলটা কি বলে, amount of voltage rise and amount of voltage fall through a loop will be equal। তো তাহলে ভোল্টেজটা রাইজ করে কোথায়, যে ভোল্টেজটা কোথায় ইনক্রিজ করবে, পাওয়ার সাপ্লাইটা কি করে, ভোল্টেজ সাপ্লাই করে। সো তাহলে পাওয়ার সাপ্লাইয়ের ওখানে ভোল্টেজটা রাইজ করবে, আর ভোল্টেজটা ফল করবে কোথায়, এই যে আমাদের কম্পোনেন্ট গুলি আছে ওই কম্পোনেন্ট গুলি কি করে, ভোল্টেজটাকে ইউজ আপ করে, সো ওখানে ভোল্টেজ কি করে, ফল করবে। তো তাহলে ওই জায়গাটায় ভোল্টেজ উইল ডিক্রিজ। সো পাওয়ার সাপ্লাই ভোল্টেজ যতটুকু দিল, ওই লুপের মধ্যে যতগুলি কম্পোনেন্ট আছে ওই কম্পোনেন্ট গুলা মিলে কি করবে, পাওয়ার সাপ্লাইয়ের সাপ্লাই করা ভোল্টেজটাকে ইউজ করবে। তো তাহলে এখানের মধ্যে দেখো আমরা যে সার্কিটটা আঁকছি,
এখানে উপরের লুপে কম্পোনেন্ট আছে কয়টা? জাস্ট একটা। সো তাহলে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দিচ্ছে সে একাই কি পাবে? পুরা ভোল্টেজটা পাবে। ইট ইজ দ্য সেম কেস ফর দ্য লোয়ার লুপ। এই যে পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজটা নিয়ে আসলো, এখন নিচের লুপ দিয়ে যারা পাস করবে ওরা কি পাইতেছে? ওরাও জাস্ট একটা কম্পোনেন্টই পাইলো। সো তাহলে এই নিচের কম্পোনেন্টটাও কি পাচ্ছে? দ্য কম্পোনেন্ট দ্যাট ইজ ইন দ্য লোয়ার লুপ সেও কি পাচ্ছে? পাওয়ার সাপ্লাইটা যত ভোল্টেজ সাপ্লাই করতেছে ওইটার পুরাটাই পাচ্ছে। সো এইটার জন্য আমরা প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে লিখে রাখছিলাম কি, যে প্যারালাল সার্কিটে দ্য কম্পোনেন্টস দ্যাট আর প্যারালাল টু ইচ আদার তাদের ভোল্টেজের ভ্যালু কি হয়? তাদের ভোল্টেজের ভ্যালু ইকুয়াল হয়। আর আমরা এমন একটা কথা বলে রাখছিলাম কি, দ্য ভোল্টেজ ইজ রিজেনারেটেড ফর ইচ লুপ, যে প্রত্যেকটা লুপের জন্য আমাদের ভোল্টেজের ভ্যালুটা কি হবে? সেম হবে। ঠিক আছে? সো এখানে লুপ আমাদের দুইটা, সো তাহলে ভোল্টেজটা আমাদের দুইবার এরকম রিজেনারেট হচ্ছে। আমাদের তিনটা যদি লুপ থাকে, চারটা যদি লুপ থাকে, পাঁচটা যদি লুপ থাকে, প্রত্যেকটা লুপের জন্য ভোল্টেজটা কি হবে? বারবার বারবার করে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সমান ভোল্টেজটা সে পাবে। তো এর জন্য আমরা বাসা বাড়িতে যে কি করি, যে বাল্ব গুলাকে যে কানেক্ট করি, তো এইসব বাল্ব গুলাকে আসলে কেমন টাইপের সার্কিটে কানেক্ট করা হয়? সিরিজ সার্কিটে নাকি প্যারালাল সার্কিটে? তাদেরকে প্যারালাল সার্কিটে কানেক্ট করা হয়। কেন? বিকজ তাহলে যেন তারা কি পায়? পাওয়ার সাপ্লাইয়ের এরকম ফুল সাপ্লাইটা পায়, তাহলে যেন তারা কি করতে পারে? সবচেয়ে হাইয়েস্ট ব্রাইটনেসে জ্বলতে পারে। ওকে? যদি আমরা কি করতাম, দুইটা বাল্ব, মনে করো একটা বাল্ব ছিল, সরি, সো বাল্ব মনে করো জাস্ট একটা এই সিরিজ সার্কিটে, সো তাহলে সে একাই পুরো ভোল্টেজটা পাচ্ছে। দ্যাটস ভেরি গুড। যে মনে করো 6 ভোল্ট, তো তাহলে সে একাই পাচ্ছে 6 ভোল্ট। এখন এই সেম জায়গায় আমরা যদি আরেকটা কি করি, বাল্ব নিয়ে আসি, তো তখন কি হবে? ভোল্টেজটা তাদের পাশের জনের সাথে শেয়ার করা লাগতেছে। সিরিজে থাকলে পরে ভোল্টেজটা কি হয়? শেয়ার হয়। আমরা ধরে নিতেছি রেজিস্ট্যান্স গুলা সেম, এর জন্য ভোল্টেজ গুলা ইকুয়ালি ডিভাইড হচ্ছে আর কি। দেন এখানে তিনটা যদি বাল্ব দাও, তো তখন কি হবে? 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট এমন ভাবে ডিভাইড হবে। যদি তুমি চারটা বাল্ব অ্যাড করো, তো তখন কি হবে? 1.5 1.5 1.5 1.5। তো এখানে কি হইতেছে? বাল্বগুলার যদি এমন ডিজাইন থাকে যে বাল্বগুলার ডিমান্ডই হলো কত? বাল্বের ডিমান্ডই হলো 6 ভোল্ট। সো তাহলে যখন নাকি বাল্ব একা আছে, তো তখন সে কি করতে পারতেছে? পাওয়ার সাপ্লাইয়ের 6 ভোল্টটা পাইলো, তো তখন সে সুন্দর মতো ফুল ব্রাইটনেসে জ্বলতে পারতেছে। ঠিক আছে, ভালো কথা। কিন্তু যখন নাকি তার সাথে সিরিজে আরেকজনকে নিয়ে আসা হয়েছে, তখন সে কি পাইতেছে? অর্ধেক ভোল্টেজ পাইতেছে। যে তার যতটুকু দরকার সে ওইটার মাত্র হাফ পাচ্ছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? সে কি তার ফুল ব্রাইটনেসে জ্বলতে পারবে ঠিক মতো? এখানের মধ্যে তার ব্রাইটনেসটা কি হবে? কমে যাবে। তো এই ব্রাইটনেসের ব্যাপারে তোমরা নেক্সট ক্লাসের লেকচারে পাবা, আজকে যেটা দিব। দেন এখানের মধ্যে ব্রাইটনেসটা আরো কমে যাবে। দেন এখানের মধ্যে ব্রাইটনেস কি করবে? আরো কমে যাবে। কিন্তু এই সেম জিনিসটা যদি আমরা কি করি, ফার্স্টে তো এমন ছিল, সেকেন্ড বাল্বটাকে যদি আমরা কি করি, বুদ্ধি করে সিরিজে কানেক্ট না করে প্যারালেলে কানেক্ট করি, সো হোয়াট উইল হ্যাপেন? পাওয়ার সাপ্লাইটা দিচ্ছে 6 ভোল্ট, উপরের বাল্বটাও পাবে 6, নিচেরটাও পাবে কত? 6 ভোল্ট। ঠিক আছে? তো এরকম সেম ওয়েতে এইখানের জন্য তিনটা বাল্ব আছে। ঠিক আছে, ভালো কথা। তো তাহলে আমরা এরকম তিনটা বাল্বকে যদি কি করি, প্যারালেলে কানেক্ট করি উইথ ইচ আদার, তো তখন কি পাবে? তিনজনই তিনটা আলাদা আলাদা লুপে আছে। সো তাহলে তিনজনই কত কত করে পাবে? পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট দিচ্ছে, সো তাহলে তিনজনই 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট করে পাবে। সরি। দেন ওরকম চারটার জন্য এমন ভাবে সেম, যে আমরা
যদি পাওয়ার সাপ্লাইয়ের ফুল ভোল্টেজটাকে ইউজ করতে চাই সো তাহলে কি করব, আমরা কম্পোনেন্ট গুলাকে একজনের সাথে আরেকজনের প্যারালেলে অ্যাড করব, তাহলে যেন আমাদের ভোল্টেজটা কি থাকে, সেম থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা। এরপরে আমাদের সিরিজ সার্কিটের জন্য টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল? টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 যেমন ছিল। আর প্যারালেল সার্কিটের জন্য আমাদের ফর্মুলাটা কি? আমরা এটা ডেরাইভ করে দেখাইছি অলরেডি ভিডিওতে। তো প্যারালেল সার্কিটের জন্য ফর্মুলা হলো 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 কন্টিনিউ হবে যতগুলা রেজিস্টর থাকবে আর কি প্যারালেলে। ওকে, সো তাহলে প্যারালেল সার্কিটের জন্য আমাদের রেজিস্ট্যান্সের ফর্মুলা হলো এইটা। এটা আমাদের ক্যালকুলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মাথায় রাখা লাগবে আর কি। ঠিক আছে, তো এইগুলাই ছিল আমাদের মোরলেস প্যারালেল সার্কিটের ইন্ট্রোডাকশন ভিডিওর মধ্যে যা যা জিনিস আমরা ডিসকাস করছি, যে প্যারালেল সার্কিটের ক্যারেক্টারিস্টিক গুলি কি। কারেন্ট গেটস ডিভাইডেড ইন দ্য ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্সেস, voltage remains the same for each loop or the voltage is regenerated for each loop. এরপরে IT is equal to I1 plus I2 এমন, আর রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স is equal to 1 by R1 plus 1 by R2 এমন ভাবে। ঠিক আছে, তো এইগুলা ছিল আমাদের প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স। তো ওগুলা জিনিস বোঝানোর জন্য ওই 1 আওয়ার ভিডিওতে অনেকগুলা জিনিস ডিটেইলে এক্সপ্লেইন করা হয়েছে। তো এই প্যারালাল সার্কিটের ইন্ট্রোডাকশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আর প্যারালাল সার্কিটের ক্যালকুলেশনের ভিডিওটা, ওইটা আমাদের সার্কিটের লাস্ট লেকচার, ওই ভিডিওটা দেখলে পরে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন গুলি কিভাবে কি করতে হয়। দেন সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের কম্পারিজন, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস ওগুলাও আছে আমাদের লাস্ট লেকচারের মধ্যে। সো হোপফুলি ওই ভিডিও দেখলে পরে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, ওকে। সো তাহলে তোমাদের গ্রুপে আমি ওই সার্কিটের লাস্ট লেকচারের লিংকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানডের আগে ওইটা দেখে ফেলবা। আর সবাই অ্যাসাইনমেন্টটা ওয়েডনেসডের আগে সবাই কমপ্লিট করে রাখবা, সো দ্যাট ওয়েডনেসডের প্রবলেম সলভিং ক্লাসে তোমরা প্রবলেমগুলো বলতে পারো, সো দ্যাট ওয়েডনেসডের ক্লাসে প্রবলেমগুলো শেষ হয়ে গেলে সুন্দর মতো থার্সডেতে ফ্রেশ টেস্ট করে থার্সডে জমা দিলা। আর স্যাটারডেতে যদি কেউ চাও 8 তারিখে জমা দিতে, তো তাহলে তখন পারবা। আগে দিয়ে দিলে আরো ভালো, বিকজ অনেকজনই ঈদের জন্য বাড়িতে যাবে, সো তাহলে ততদিনে তারা ঢাকায় থাকবে না। সো এর আগে আগে জমা দিয়ে দিলে পরে সুন্দর মতো চেক করা যাবে আর কি। ঠিক আছে, ওকে। দাঁড়াও তোমাদেরকে গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে ফার্স্টে ভিডিওটা দিয়ে নেই। ভাইয়া আমার কোশ্চেন আছে। সুভা কিছু বলছো? হ্যাঁ, কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ওই যে এখানে প্যারালাল সার্কিটে মানে ভোল্টেজ কেন ডিভাইড হয় না? ভোল্টেজ আমাদের ডিভাইড হবে যদি পাশাপাশি থাকে। এখানে মধ্যে বললাম না যে আমাদের কারশফের রুলটা কি, প্রতিটা লুপের জন্য তুমি যতগুলি এরকম লুপ বানাবা, প্রত্যেকটা লুপের জন্য যে প্রতিবার পজিটিভ থেকে নেগেটিভে যাইতে সময় কি হবে, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে মানে কি, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে মানে হলো পাওয়ার সাপ্লাই থেকে সে ভোল্টেজটা নিল, উপরের লুপ দিয়ে সে কি করবে, তার পাথটা
শেষ করে এরকম চলে আসলো। সো তাহলে এই পুরা লুপের মধ্যে কম্পোনেন্ট কয়টা? সো তাহলে সে একাই কি পাবে? পুরো ভোল্টেজটা পাবে। দেন পাওয়ার সাপ্লাইয়ের ভিতর দিয়ে এনার্জি নিয়ে আসলো, এই এনার্জি নিয়ে আর এই ভোল্টেজ নিয়ে সে এরকম ফ্লো করতেছে, দেন এই সেকেন্ড লুপটা দিয়ে গেল। তো এই যে ব্লু কালার দিয়ে যে পাথটা এরকম আঁকলাম, এই পুরো পাথের মধ্যে কম্পোনেন্ট কয়টা পাইছে সে? তো তাহলে এই যে পাওয়ার সাপ্লাইয়ের এনার্জিটা নিয়ে আসছে, সো পুরো পাথের মধ্যে কম্পোনেন্ট যদি জাস্ট একটাই পায়, তো তাহলে তাকেই পুরো কি করবে? এনার্জিটা দিয়ে আসবে। বিকজ আমাদের টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল, একটা কমপ্লিট লুপের মধ্যে যতটুকু ভোল্টেজ গেইন করবে ততটুকু ভোল্টেজ কি করতে হবে? ইউজ করতে হবে, যেন এনার্জিটা কি থাকে? কনজার্ভ থাকে। তার মানে ভোল্টেজ কি খালি কম্পোনেন্টের মধ্যে ডিভাইড হবে? হ্যাঁ, যদি তোমার এমন হয়, যদি তোমার এরকম থাকে যে সেকেন্ড লুপে যদি আমাদের কম্পোনেন্ট থাকে দুইটা, তো এখন কি হবে? এনার্জি তো পাওয়ার সাপ্লাই থেকে নিয়ে আসছে ফিক্সড, এখন কম্পোনেন্ট যদি হয় দুইটা, সো তখন তারা কি করবে? সিরিজ সার্কিটে যেরকম তাদের মধ্যে শেয়ার হয়ে গেছিল ভোল্টেজটা, ওইভাবে করে এখানে সেকেন্ড লুপের জন্য এই দুইটা রেজিস্টর মিলে কি করবে? পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটার সমান ভোল্টেজ পাবে। বুঝছো? হ্যাঁ বুঝছি। তো এমন কি হতে পারে না, মানে এটা যখন ফোর্থ লুপে যাবে তো তখন একটা টাইম লাগবে না ইউজ হইতে ওই কম্পোনেন্টটা? ওখানে একটা টাইম লাগবে বলতে? কারণ মানে ফোর্থ লুপে ভোল্টেজটা পাস করতে তো সময় লাগবে, আগে ফার্স্ট গুলাতে পাস করবে, তারপরে রিজেনারেট এখানে করবে, তো টাইম একবার লাগবে। একবার করে এরকম ডেলিভারি সিস্টেম এমন না যে প্রথমে জাস্ট একটা লুপ দিয়ে পাস করলো, এরপরে আরেকটা লুপ দিয়ে পাস করলো, এরপরে আরেকটা লুপ দিয়ে পাস করলো, এরপরে আরেকটা লুপ দিয়ে পাস করলো, এরকম না। এখানের মধ্যে কাজটা কি হয়? তোমার এই হলো পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? দেন এখন এই হলো তোমার ওয়্যারটা, এই ওয়্যার দিয়ে এরকম আসলো। এখন এখানের মধ্যে কি হইতেছে? মনে করো আমরা দুইটা লুপ দিয়ে যদি আমরা এরকম দেখি। মুসা কিছু বলতেছো? না ভাইয়া সরি, এভাবে মাইক অন হয়ে গেছিল। এই এখন দেখো, এই আমাদের পাওয়ার সাপ্লাই কত ভোল্টেজ দেয়? মনে করো 6 ভোল্ট ভোল্টেজ দেয়, ঠিক আছে? এখন এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতর দিয়ে কি করতেছে? চার্জড পার্টিকেল গুলি পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে পাস করতে সময় কি করলো? তারা এনার্জি গেইন করলো নাকি? হ্যাঁ করছে। প্রতি 1 কুলম্ব চার্জের মধ্যে কত করে এনার্জি আছে? 6 জুল। প্রতি 1 কুলম্ব চার্জের মধ্যে 6 জুল করে এনার্জি আছে। তো এই 6 জুল করে এনার্জি, যে প্রত্যেকটা যে গোল্লা আঁকতেছি, প্রত্যেকটা গোল্লার মধ্যে কত করে এনার্জি? 6 জুল করে এনার্জি, ঠিক আছে? মনে করো প্রতিটা গোল্লা হলো 1 কুলম্ব চার্জ, সাপ্লাইয়ের ভিতর দিয়ে পাস করলো। তো এখন প্রতিটা 1 কুলম্ব চার্জের মধ্যে কত করে এনার্জি আছে? 6 জুল করে এনার্জি আছে নাকি? ইচ এন্ড এভরি চার্জ পার্টিকেল, যে প্রতি 1 কুলম্ব চার্জের মধ্যে কত করে এনার্জি আছে? 6 জুল করে। তো এই এনার্জি নিয়ে প্রত্যেকটা চার্জ পার্টিকেলের এনার্জি সেম। এখন কিছু চার্জ পার্টিকেল উপরে যাবে, কিছু চার্জ পার্টিকেল নিচে যাবে, ঠিক আছে? তো এখন এই যে চার্জ পার্টিকেল গুলি এখন মুভ করবে, কি করবে? সবারই এনার্জি কত করে আছে? 6 জুল করে আছে না? তো তাহলে এই যে চার্জ পার্টিকেলটার উপর দিয়ে যে চার্জ পার্টিকেল গুলি ফ্লো করলো, তাদের এই পুরা পাথের মধ্যে পজিটিভ টার্মিনাল থেকে
এই যে পজিটিভ টার্মিনাল থেকে একদম নেগেটিভ টার্মিনাল পর্যন্ত তাদের কয়টা কম্পোনেন্ট এনকাউন্টার করা লাগতেছে? একটা করে মানে লুপে জাস্ট একটাই, জাস্ট বাল্বটা, তাই না? তো তাহলে পরে তাদের প্রতিজনের কত করে এনার্জি আছে? 6 জুল করে এনার্জি আছে। সো তাহলে প্রতিটা 1 কুলাম চার্জ এই বাল্বটাকে কত করে এনার্জি দিবে? 6 জুল করে এনার্জি দিবে। সো তাহলে প্রতি 1 কুলাম চার্জ যদি 6 জুল করে এনার্জি দেয়, তো তার মানে বাল্বের অ্যাক্রসে কত ভোল্টেজ পাবে সে? 6 ভোল্ট। 6 জুলস করে। হ্যাঁ 6। সো তাহলে এরকম সেম ওয়েতে নিচে যে সব চার্জ পার্টিকেল গুলো যাচ্ছে তাদেরও পার ইউনিট চার্জ পার্টিকেল আর পার ইউনিট পার কুলাম্ব অফ চার্জের মধ্যে কত করে এনার্জি আছে? 6 জুল করে 6 এনার্জি joules। আছে। তো তাহলে পরে এই বাল্বও নিচের যে বাল্বটা আছে সেও কত করে পাবে? পার কুলাম্ব অফ চার্জ থেকে 6 জুল করে এনার্জি পাবে। তো তাহলে দোনোজনের ভোল্টেজ কি হবে আমাদের? সেম। সেম। ঠিক আছে? তো এরকম সেম ওয়েতে তুমি যদি জাংশন আরো বাড়ায় দাও তো তখন কি হবে? নাম্বার অফ চার্জ পার্টিকেল ওরকম স্প্লিট আপ হয়ে যাবে, কিন্তু প্রতিটা 1 কুলাম চার্জের মধ্যে কত করে এনার্জি? পাওয়ার সাপ্লাই যত 6 এনার্জি দিয়ে joules। দিছে ততটুকু। সো তাহলে পরে ওই জিনিসটা আমাদের ফিক্স। ঠিক আছে? কিন্তু যদি তোমার এমন হয়, কেমন? এই উপরের পাতে আমরা যদি এমন আঁকি, এই একটা বাল্ব, এই একটা বাল্ব, এরকম। সো এখন দেখো উপরের পাথ দিয়ে যেসব চার্জ পার্টিকেল গুলি যাবে, ঠিক আছে, তাদের কয়টা কম্পোনেন্টকে এনকাউন্টার করা লাগতেছে? দুইটা। সো এখন বিফোর এন্টারিং এনি অফ দা বাল্ব তাদের কত করে আছে এনার্জি? পার কুলাম্ব অফ চার্জের 6 জুল করে এনার্জি আছে। এখন যেহেতু কম্পোনেন্ট হলো দুইটা, সো তাহলে দুইজনের রেজিস্ট্যান্স কত ওইটা একটা বড় ফ্যাক্টর। আমরা মনে করো ধরে নিলাম রেজিস্ট্যান্স সেম। ওকে, তো রেজিস্ট্যান্স যদি সেম হয় সো তাহলে ভোল্টেজটা কি হইতো? সিরিজ সার্কিটের কথা মনে করো যে যদি রেজিস্ট্যান্স সেম হয় ভোল্টেজটা কি হবে? ইকুয়ালি ডিভাইড হবে। আর যদি রেজিস্ট্যান্স কম বেশি হয়, যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি এনার্জি পাবে, যার রেজিস্ট্যান্স কম সে কম এনার্জি পাবে, এমন টাইপের ব্যাপার। তো এখন কিছু এনার্জি তাকে দিবে আর বাকি এনার্জি তাকে দিবে, এন্ড ফাইনালি সে আবার পাওয়ার সাপ্লাই যে আবার রিচার্জ হয়ে আসবে, দেন আবার সে এরকম এনার্জিটা দুইটা কম্পোনেন্টের মধ্যে তাদের রেজিস্ট্যান্সের রেশিও ওয়াইজ তাদেরকে দিয়ে যাবে। কিন্তু লুপ যদি আলাদা আলাদা করে থাকে, ঠিক আছে, প্রতিটা ব্রাঞ্চ যদি আলাদা আলাদা করে থাকে, তো তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আমাদের পার ইউনিট চার্জের এনার্জি কত করে আছে? পাওয়ার সাপ্লাই যত সাপ্লাই করতেছে তত। তো তাহলে ওইটার জন্য আমাদের ভোল্টেজটা অলওয়েজ এরকম সেম থাকতেছে। বুঝছো? হ্যাঁ। আর আমরা ব্যাটারি কম ইউজ করি। ব্যাটারি ইউজ করি আমাদের সেল নিজে যতটুকু ভোল্টেজ দেয় ওইটা যদি আমাদের এনাফ না হয়, তো তাহলে সেল গুলাকে একটার সাথে একটা আমরা এরকম সিরিজে অ্যাড করি। এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ মানে হলো সেল। তো এখন এইটাকে যদি আমরা আরেকটা সেলের সাথে কানেক্ট করে দেই, তো তাহলে মোর দেন ওয়ান সেল মানে কি? মোর দেন ওয়ান সেল মানে হলো ব্যাটারি। সো আমাদের বেশি ভোল্টেজ লাগলে পরে তখন আমরা এরকম ব্যাটারি কানেকশন দিব। যে একটা সেলে যদি এনাফ ভোল্টেজ না পাই, সো তাহলে ইদার আমরা হায়ার ভোল্টেজ ওয়ালা সেল খুঁজবো আর লো ভোল্টেজ ওয়ালা সেল গুলাকে এরকম একসাথে কানেক্ট করে দিব, তাহলে যেন কি হয়, তারা একটা ব্যাটারি প্রডিউস করে। বুঝতে পারছো? ওকে, আর কোশ্চেন আছে কোনো? না নেই। ঠিক আছে, তো তাহলে পরে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, আর নেক্সট ক্লাসের ভিডিও তো অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি, সো এটা দেখে ফেলো। আল্লাহ হাফেজ।